এই যে এইরকম সময় এরকম একটা চুক্তি করা হলো কেন? আমেরিকার সাথে যে চুক্তিটা করা হয়েছে সেটার কথা বলছি। এবং এখন যে পরিস্থিতি, ধরেন আপনি বললেন যে এটা সংসদেও পেশ করা হয়নি, তারপরে এই সরকার চিঠি লিখেছে আমরা তেল আনতে চাই রাশিয়ার থেকে, তোমরা অনুমতি দাও। বেশ কিছুদিন অপেক্ষা করবে, পরে অনুমতি পাওয়া গেছে, কিন্তু সংসদে তোলা হলো না। এটার ভবিষ্যৎ কি? এটা থেকে মানে এটা নিয়ে আমরা কী করব? এই গভর্নমেন্টটি কী করবে? এই চুক্তি রেখে, এই চুক্তি রিভাইজ করে, রিভিউ করে, বা একদম বাতিল করে, বা কী করতে পারবে এখন এটা? আসলে প্রথমত এই চুক্তি নিয়ে আসলে জনগণের কাছে তুলে ধরার দরকার আছে। দেখুন মান্না ভাই, আপনারা জানেন, হয়তো সিরাজ ভাইও জানেন, নেপালের সাথে ভারতের একটা চুক্তি আছে 1950 সালে। নেপাল কিন্তু পুরোপুরি স্বাধীনভাবে সব সিদ্ধান্ত নিতে পারে না প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ সার্বভৌমত্ব কম্প্রোমাইজড, সেটা করতে হয়েছে তাদের একসময়। বাংলাদেশে কিন্তু গত 55 বছরে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এবার ঘটলো যে, যদিও এটা বলা হচ্ছে শুল্কের আলোচনায় যে বাণিজ্য চুক্তি, কিন্তু চুক্তিটার ভিতর কোথা থেকে মানে প্রতিরক্ষা বিষয়ে অনেক ধারা জি, এবং ফলে চীনের সাথে আপনার এই প্লেনগুলো তো কিনতে হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের প্রতিরক্ষা বিষয়ে আমাদের অন্যতম বড় সহযোগী হলো চীন, কিন্তু আমরা সেই চীনের সাথে আগের মতো আর সম্পর্ক রাখতে পারবো না, সেটা এই চুক্তি দ্বারা নির্ধারিত হবে। আমাদের ঔষধ, আমাদের তুলা, আমাদের কৃষিপণ্য, মুরগির নাড়িবুড়ি পর্যন্ত আমেরিকার ইচ্ছে অনুযায়ী তার থেকে আমাদের কিনতে হবে। মানে চুক্তিটা এত ব্যাপক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জনগণকে পুরোপুরি বাংলাদেশে এখনও আনুষ্ঠানিকভাবে এটা তুলে ধরা হয়নি, ফলে এটা তুলে ধরতেই হবে। আরেকটা কথা আসছে যে এই চুক্তিটা হয়ে গেছে, আমরা কি করব? আমি এটা দ্বিমত পোষণ করি। একটা দেশ অন্তত এই ধরনের চুক্তি থেকে সরেও এসেছে, মালয়েশিয়ার কথা আমরা জানি। ফলে চুক্তি যদি করেও যায়, একটা অনির্বাচিত সরকার করেছে, ফলে যে কোনো নির্বাচিত সরকারের অধিকার আছে জনগণের স্বার্থের জায়গা থেকে এটা রিভিউ করার। একটা অনির্বাচিত সরকার আমাদের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে আসলেও কি আমরা সেটা কন্টিনিউ করব? সেটা তো করা উচিত হবে না। ফলে আমাদের এটা রিভিউ করতে হবে। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বন্ধু রাষ্ট্র, অবশ্যই সেখানে আমাদের রপ্তানির স্বার্থ আছে, কিন্তু সেই স্বার্থ কতটুকু রাখবো, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেওয়া হবে কি না, এই বিষয়গুলো তো অবশ্যই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা মূল্যায়নের অধিকার রাখেন। না হলে পার্লামেন্ট কেন, সংসদ কেন? আমাদের মনে আছে বিগত সরকার, হাসিনা সরকার যখন আদানির সাথে চুক্তি করেছিল, তখন এই দলগুলো পার্লামেন্টে, বিএনপি, জামাত বলেছিল যে এই চুক্তি পার্লামেন্টে তোলা হোক, এই চুক্তি প্রকাশ করা হোক, এই ধরনের চুক্তি মানি না, ইত্যাদি ইত্যাদি। তো সেই আলোকেই বলা যায় যে এই চুক্তি রিভিউ করতে হবে। রিভিউ না করলে আমাদের দেশের অর্থনীতি, বিশেষ করে আমি বলবো কৃষি খাত এবং ওষুধ শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়বে, বড় ধরনের বিপদে পড়বে। এবং অবশ্যই প্রতিরক্ষার বিষয়টাও আমরা হালকা করে দেখতে পারি না। আপনার একটা প্রশ্ন ছিল যে এইটা কেন করতে হলো। আমার মনে হয় যে যখন গণঅভ্যুত্থান হয়, অন্তর্বর্তীকালীন সরকার আসে, এই সরকারে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব ছিল এবং এই সরকার নির্বাচন দিতে বিলম্ব করছিল। ফলে এখানে অন্যান্য দল যারা নির্বাচন চাইছিল, বিএনপি সহ অন্যান্য দল, তাদের সম্ভবত কোনো একটা জায়গায় একটা আপোস রফা করতে হয়েছে। তাদের নির্বাচনের স্বার্থে এই চুক্তি বা এই ধরনের একটা ঘটনা মেনে নিতে হয়েছে, এটা আমি অনুমান থেকে বলছি। এবং যুক্তরাষ্ট্র কিন্তু এরকম একটা বাস্তবতা, এরকম একটা সুবিধাজনক অবস্থা শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশে পেয়েছে আমি বলবো, এবং সেই দুটো ঘটনাও গণ অভ্যুত্থান কেন্দ্রিক। নেপালে যে সরকার গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত হয়েছে, তাকেও মনে করা হচ্ছে যে একটা যুক্তরাষ্ট্র বান্ধব সরকার, এবং সেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে সামনে, এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে নেপালে। এবং আমি বলবো, এবং বাংলাদেশে বিশেষ করে এই গণ অভ্যুত্থানের হওয়ার পরে বর্মা একটা নাটকীয় পরিবর্তন ঘটেছে। বর্মায় চীন তার প্রভাব আরও একচেটিয়াভাবে, নির্দয়ভাবে বাড়িয়ে নিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলো ভূ রাজনীতিতে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা নতুন সম্ভাবনা দেখছে এই গত 2-3 বছরে এই গণ অভ্যুত্থানগুলোর ভেতর দিয়ে। তো সেটা অন্য আলোচনা। আমার মনে হয় সেই কারণেই বিএনপি এবং জামাত ইসলামকে নির্বাচন আদায় করতে যেয়ে
সম্ভবত এই ধরনের একটা চুক্তির বাস্তবতা মেনে নিতে হয়েছে। ফলে এখন জনগণের দিক থেকে আমি বলবো একটা তীব্র দাবি তোলা উচিত এই চুক্তিতে কি আছে সেটা জানার জন্য।